ছাত্র রাজনীতি আর ন্যাশনাল রাজনীতি ইজ নট দি সেম থিং। তাহলে তো পাকিস্তানের জামাত ইসলামী ক্ষমতায় থাকতো। সে যে সাইকিয়াট্রিকলি একটা অ্যাবনর্মাল মানে হিউম্যান মানে ইন টার্মস অফ পার্সোনালিটি এইটাই মানে প্রমাণ করে। নিজেকে তো আর শেষ করেই দিছে, এবং যারা আছে বহির্বিশ্বে দুই একজন এদেরও জীবন শেষ করে দিবে। মানে এখানে এরা তো ক্রিমিনালের আওতায় পড়বে। যারা হুমায়ুন কবির, আপনি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং অন্যান্য আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো বর্তমানে আপনি যুক্তরাষ্ট্রে এসেছেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার সফর সঙ্গী হিসাবে আপনারা এসেছেন। তো আপনাদের এই সফর নিয়ে সার্বিকভাবে যদি আপনি একটু যদি মূল্যায়ন করেন যে আপনাদের আসলে আসার বা মূল রিজনটা কি ছিল এবং কিভাবে আপনারা অ্যাকোমোডেট করলেন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে। জি, থ্যাংক ইউ সোহেল সাহেব, থ্যাংক ইউ আপনার মাধ্যমে বাংলা ভিশনকেও আজকে আসার জন্য ধন্যবাদ। মূলত এই সফরের ব্যাকগ্রাউন্ডটা এইরকমই যে প্রফেসর ইউনূস সাহেব, Honorable Chief Advisor of the interim government, extended an invitation to opposition parties for them to join his delegation, যেহেতু উনি চাচ্ছিলেন যে আমাদের একটা বাংলাদেশের রিপ্রেজেন্টেশন নিয়ে এই ইউনাইটেড নেশনসের 80তম জেনারেল অ্যাসেম্বলিতে আসার জন্য। এর প্রেক্ষিতে উনি ইনভিটেশন দিয়েছেন বাংলাদেশের প্রধান দল, প্রধান বিরোধী দল, the nation's opposition আমরা বলতে পারি, in the absence of parliament, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি লিডারশিপকে। তো এই আমন্ত্রণের মানে প্রেক্ষিতে আমাদের দল মহাসচিব সাহেব এবং আমাকে এখানে অন্তর্ভুক্ত করেছেন প্রতিনিধি দলে। সো আশাটা মূলত একটা আন্তর্জাতিক বা বিশ্ব ফোরামে এসে বাংলাদেশ আজকে যে একটা ইউনাইটেড অবস্থানে আছে ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে, এইটাই তুলে দেওয়া এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা এই প্রতিনিধি দলে প্রতিনিধিত্ব করতেছি। ধন্যবাদ। তো আমি আরেকটি কোশ্চেন আপনাকে করব, মাননীয় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব। এখানে আসার পরে আপনাদের যে একটা এক্সপিরিয়েন্স হলো, বাংলাদেশে যে দলটি দীর্ঘ 16 বছর যাবৎ ফ্যাসিস্ট হিসাবে দেশে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, তো তারা পতন হওয়ার পরে গত বছর কিন্তু এখানে তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটি ছিল না। এবার এসে তারা এতটাই ব্যাপরা হয়ে গেল, বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি, আপনাদের এই দলটি সারা বাংলাদেশের সর্বস্তরে গ্রামে গঞ্জে সব জায়গায় আপনাদের জনগণ আপনাদের সাথে আছে। দেশের সর্ববৃহৎ দল হিসেবে জনগণ বিএনপিকে সবসময় চিনে। তো সেই দলের মহাসচিব এবং গুরুত্বপূর্ণ আরেকজন নেতা আপনি হুমায়ুন কবির, আপনাদের এই যে এয়ারপোর্টে যে এক্সপিরিয়েন্সটা হলো, এই ব্যাপারে আপনার জায়গা থেকে আপনি কিভাবে জিনিসটা মূল্যায়ন করবেন? এমনটা কেন হলো? কোঅর্ডিনেশনের অভাব ছিল বা কি ছিল? এটা এখানে একটু কোঅর্ডিনেশনের অভাব ছিল বিটুইন পররাষ্ট্র মন্ত্রণালয় আর এখানের যে লোকাল এম্বাসি মাধ্যমে। তো হ্যাঁ, একটা ধরেন অপারেশনাল অ্যাক্সিডেন্ট বলেন আর অপারেশনাল ঘাটতি বলেন, তো এটা একটু দেখা দিয়েছিল। বাট ইট হ্যাজ নাও মানে the matter has been addressed assertively এবং ইটস বিন পুট রাইট, এবং এখন এরপর থেকে এফিসিয়েন্টলি মানে ওনারা নির্দেশ করতেছেন আমাদের এই সফর। আর দেখেন, আর তেমন আওয়ামী লীগের 15-20 জন মানে ওরা আসছে, মানে এগুলার কোনো মানে ইয়ে নাই আর কি। মানে ইন টার্মস অফ they are from a party that has now been put in the category almost of a terrorist মানে outfit. তাদের লিডার পলাতক, স্বৈরাচার, দুর্নীতিবাজ, একটা টেররিস্ট who is responsible, Sheikh Hasina is responsible for the biggest mass killings in our country's history. সে পালিয়ে ভারতে আছে, ওখান থেকে আবার বলতেছে, জানি না, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যদি সত্যি হয় তাকে ওই যে বলছে অসত্যভাবে মানে অ্যাটাক পিপল, মানে এই ধরনের একটা মেসেজ। হ্যাঁ,
তো এইটাকে এই ধরনের জিনিস অ্যাক্টিভিটিস সে সাপোর্ট করে, তখনই তো বোঝা যায় সে কী ধরনের একটা ডিলুশনাল অবস্থায় আছে, এবং একটা মানে সে যে সাইকিয়াট্রিকলি একটা অ্যাবনর্মাল মানে হিউম্যান মানে ইন টার্মস অফ পার্সোনালিটি, এইটাই মানে প্রমাণ করে, মানে হিউম্যান বিইং এর কাতারে পড়ে না আর কি এইটা। এবং ট্রান্সপারেন্টলি তার তো বিচার হচ্ছে, তো এগুলো নিয়ে বোধহয় আছে অনেক টেনশনে, স্বাভাবিকভাবে যেভাবে যাচ্ছে মানে উইথ এভিডেন্স, উইথ ইন আ ট্রান্সপারেন্ট ওয়ে, মানে তার সাজার ব্যবস্থা তো সর্বোচ্চই হওয়ার কথা যদি এভিডেন্স আমরা নেই। তো এগুলা নিয়ে বোধহয় এখন অনেক দুশ্চিন্তায় আছে। তো এই ধরনের তো পাগলামি কথাবার্তা বোধহয় মাঝে মধ্যে বলে, বাট এইটা করে তো এখন তার নিজেকে তো শেষ করেই দিছে, এবং যারা আছে বহির্বিশ্বে দুই একজন, এদেরও জীবন শেষ করে দিবে, মানে এখানে এরা তো ক্রিমিনালের আওতায় পড়বে। তারপরে আপনার লোকাল আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি যেগুলো আছে এদেরকে মানে পিকাপি করবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তো মানে এখানে কিছু ভয়ের কিছু নাই, বা মানে এই আওয়ামী লীগের এই 10-12 জন এসে যে ভয় দেখাইয়া দিবে বিএনপির কাউকে, বিএনপি ওই ধরনের দল না হয়ে যায়। তো এগুলা নাথিং ইন টার্মস অফ কোনো ব্যাপার না। মোর কনসার্নিং আছে যে অপারেশনাল ঘাটতি, বুঝছে, তো অপারেশনাল ঘাটতি এগুলা আনএক্সেপ্টেবল, তো এটা অ্যাড্রেস হয়েছে, তো দ্যাটস বিন অ্যাড্রেসড, সো দ্যাটস ফাইন। জি, জনাব হুমায়ুন সাহেব, আপনি তো আরেকটি জিনিস আমাদের যেটা আমরা এয়ারপোর্টে ছিলাম সাংবাদিক হিসাবে দেখেছি, আপনাদের অসংখ্য লোকজন এখানে উপস্থিত হয়েছিল জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাস করে, বিভিন্ন বিএনপি তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে উপস্থিত ছিলেন ওই সময় এয়ারপোর্টে। কিন্তু আপনি কি মনে করেন যে তারপরও আপনাদের যুক্তরাষ্ট্র শাখার এই যে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের একটু সমন্বয়ের অভাব ছিল? আপনি যেমনটা বলছিলেন যে মিশনের তো একটা দায়িত্ববোধের ব্যাপার ছিল, তো এক্ষেত্রে দলীয়গতভাবে কি জিনিসটা আপনারা? একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, বাট ওইটা তো আর দলের মানে কোনো লাইবিলিটি না, ওটা তো হচ্ছে সরকারের লাইবিলিটি, এম্বাসির লাইবিলিটি। এম্বাসির লোকজন যারা আমাদের দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগে ছিল, ওরা কিন্তু কমিউনিকেট করেনি ইনফরমেশনটা প্রপারলি। তো এখানে একটা মিসকমিউনিকেশন, এই মিসকমিউনিকেশনটা উদ্দেশ্য হলো না অ্যাক্সিডেন্ট একটা, মানে তো অবশ্যই মানে ইন্টারনালি তাদের একটা তদন্ত করা দরকার, কিসের জন্য এই ঘাটতি হইল। কারণ আমাদের লোকজনের সাথে তো তারা কাজ করতেছিল in terms of মানে যেহেতু আমরা আসতেছি, আমরা একটা মানে from the biggest political party, most popular political party, মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের, তো এই দিক থেকে আমাদের দলের লোকজন তো স্বাভাবিক মানে আমাদের কীভাবে আমাদের এখানে আসতেছি বের হইতেছি এটা নিয়ে একটা কনসার্ন তো অবশ্যই থাকবে। তো ওনারা লিয়েজনে ছিল, বাট এই লিয়েজনে একটা ঘাটতি হয়ে গেছে যে এরা কমিউনিকেট করেনি যে আমরা কতক্ষণ এয়ারপোর্টে আসি, when we are coming in, when we are exiting. তো এই ধরনের একটা কমিউনিকেশন ঘাটতি ছিল, সেটা সম্পূর্ণ সরকারের দিক থেকে মানে একটা ব্যর্থ মুভমেন্ট আর কি। in terms of, তো এখন আমি যা আগে বললাম আর কি, এটা নিয়ে আর মানে উহা করে লাভ নেই, মানে এটা মানে এফিসিয়েন্টলি নাও দে আর অ্যাড্রেসিং দি ম্যাটার, সো দ্যাটস ফাইন। বাট এটা মনে রাখতে হবে যে আওয়ামী দূষররা এখনো আছে বিভিন্ন এম্বাসিতে, বিভিন্ন জায়গায় সাবোটাজ করতে চাচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাক্টিভিটিসকে, এটা মনে রাখতে হবে। তো দ্যাট দে নিড টু ডু স্ট্রংলি। আমি এইটা মানে বলতে পারবো, মানে লোকজন মানে এই দিকে আমি বলতে পারবো লোকজনকে যে ইনশাল্লাহ বিএনপি ম্যান্ডেট নিয়ে আসলে ইনশাল্লাহ পোস্ট ফেব্রুয়ারি উই উইল ক্লেন্স অ্যান্ড ক্লিয়ার দি আওয়ামী লীগার্স, এই আওয়ামী লীগের দূষররা অটোক্রেটিক রেজিমের ইন ডে 1, নট ইন ডে 2, ডে 1, জি ইনশাআল্লাহ। তো আমি আপনার কথার সাথে লাইক আমাদের বিএনপির ভারপ্রাপ্ত বিএনপি মহাসচিব মহোদয়ের সাথে আমার গতকালকে কথা হয়েছিল, তো উনি একই কথা বললেন যে আসলে ওই 10-15 জন ওরা বিচ্ছিন্নভাবে একটা চোরাগুপ্তে হামলা করলো, এটাকে বিএনপি কেয়ার করে না এবং এটা ধর্তব্যে নেওয়ার মতো। হ্যাঁ, মানে ওইটা নিয়ে মানে আমাদের কোনো ইস্যু বড় সম্মেলনে আসছি আমরা, একটা ইন্টারন্যাশনাল ফেসিং সম্মেলন, জি, তো ওইগুলোর কথা বলি দেশের মানে কিভাবে। এখন আমি আপনাকে নেক্সট কোশ্চেনটি করতে চাই যে আপনি তো যে
বিএনপির আন্তর্জাতিক বিষয়গুলো দেখেন, পররাষ্ট্র বিষয়ক আপনার যে আপনি উপদেষ্টা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বহির্বিশ্ব, যুক্তরাষ্ট্র সহ বহির্বিশ্বে আপনাদের যে বিশেষ করে যুক্তরাষ্ট্রে, কারণ এখানে জাতিসংঘ অবস্থিত, এখানে আপনাদের বিভিন্ন ধরনের একটা যে কানেকশন বা এখানে যে আমাদের ডায়াসপোরা কমিউনিটি আছে, কিংবা এখানে যারা আমাদের মেইন স্ট্রিমের সাথে যারা আছে তাদের সাথে কানেকশন করার ব্যাপারে বা বাংলাদেশের ব্যাপারে সঠিক ইনফরমেশন দেওয়ার ব্যাপারে, বিশেষ করে যেমন এই যে আপনি দেখবেন যে জুলাই বিপ্লবের পরে গত 1 বছরে আওয়ামী যে পতিত আওয়ামী লীগ তারা কিন্তু ব্যাপকভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা প্রপাগান্ডা এই জিনিসগুলোতে তারা কিন্তু ব্যাপক ধরনের একটা বাজেট তাদের আছে, এবং তারা এটা এখন তাদের একমাত্র সম্পদ যে যত টাকা গুজব তারা ছড়াতে পারে। তো সেই জায়গা থেকে আপনারা কিভাবে আসলে জনগণকে আরো মানে সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করার ব্যাপারে কি উদ্যোগ নিয়েছেন, কিভাবে চিন্তা করেন? দেখেন, মিস ইনফরমেশন এরাই ছড়ায় যাদের দুর্বলতা থাকে, প্রপাগান্ডা এরাই ছড়ায় যাদের কোনো রিয়েলিস্টিক ভিত্তি বা কোনো কনফিডেন্ট পজিশন না থাকে, যারা দোজ হু আর নন ট্রান্সপারেন্ট, দোজ হু আর রোগ, এরাই প্রপাগান্ডার পথ খুঁজে, ফ্রডল্যান্ড পথ খুঁজে, বুঝছেন? বিকজ এদের জনগণের সাথে কোনো এঙ্গেজমেন্ট নাই, জনগণের সাথে কোনো ভিত্তি নাই, এবং সমাজে বলেন, দেশে বলেন, আন্তর্জাতিক বলেন, দে হ্যাভ বিকাম ইরেলেভেন্ট। তো এই রেলেভেন্সে থাকার জন্য তারা এই রোগ মানে এই প্রপাগান্ডার পথটা বেছে নেয়। সো ইন টার্মস অফ আমরা বিশ্বাস করি বিএনপি as the most popular party, একটা ডিফাইন্ড, স্ট্রাকচার্ড, এঙ্গেজড পলিটিক্যাল পার্টি বাংলাদেশের মানুষের সাথে। উই নিড টু, আমরা যে 31 দফার মাধ্যমে এখন দেশে মানে আমাদের মানে পাবলিক ওনারশিপটা আমাদের 31 দফার উপর মানে উই আর কনসাল্টিং পিপল সো দ্যাট পিপল ওন or have some ownership এবং অলসো কন্ট্রিবিউট মানে দেয়ার ভিউ পয়েন্টস আমাদের এজেন্ডার বা আমাদের ডেলিভারি এজেন্ডা, গভর্নমেন্টের প্রোগ্রামের এজেন্ডার উপর একটা মানে স্পেস আমরা তৈরি করতেছি, এবং ওয়াইডলি আমরা উই আর কনসাল্টিং পিপল অ্যারাউন্ড দি কান্ট্রি। তো আমরা পলিসি সেন্ট্রিক রাজনীতি নিয়ে ব্যস্ত, মানে বিএনপি এখন কীভাবে বাংলাদেশের ফিউচারকে অ্যাড্রেস করবে, যদি ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করার ম্যান্ডেটটা পায়, তাহলে হোয়াট উইল এই বিএনপি গভর্নমেন্ট লুক লাইক, এইটা নিয়ে মানুষের কাছে যাচ্ছে, এবং মানুষের কনফিডেন্স মানে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি মানুষের আছে that they see BNP as a capable future government, যেটা তাদের আশা আকাঙ্ক্ষা মানে ফুলফিল করতে পারে। সাধারণ জনগণের মনে প্রশ্ন যে 31 দফার আসলে মূল জিনিসটা কি, মানে সাধারণ মানুষ এই 31 দফার থেকে কি পাবে, মানে মূল আপনি যদি আউটলাইন করেন কোন কোন জিনিসগুলো আসলে আপনারা জনগণকে অ্যাসিউর করবেন যে আগামীতে ক্ষমতায় আসলে আপনারা। না, 31 দফা তো ইটসেলফ একটা আউটলাইন অফ হোয়াট বিএনপি উইল ডু, তাই না? এখানে ক্ল্যারিটি আছে, ইটস প্রিটি ক্লিয়ার। আমরা মানুষের ইকোনমিক ফ্রিডম, ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি, এবং দেশের সভরেন্টি ইনট্যাক্ট রাখার চেষ্টা করতেছি, এবং আপনার দেশের মানে ইকোনমিটা মানে এটা আপনার কীভাবে মানে একটা সাস্টেইনেবল ইকোনমি গড়ে তোলার, এবং আমাদের মানুষের জন্য জব ক্রিয়েশন এবং একটা সাস্টেইনেবল ফিউচার গড়ে তোলার মানে ভিশন নিয়ে এগোচ্ছে। তো 31 দফাগুলো মানে যদি দেখেন সবই মানে মানে আছে, মানে ইন টার্মস অফ আউটলুকটাও তুলে ধরা হচ্ছে, ইকোনমিক পজিশনটাও কী হবে তুলে ধরা হচ্ছে, পররাষ্ট্রনীতিও কীভাবে হবে এবং কী আউটলুক হইতে পারে পররাষ্ট্রনীতি, এটাও আছে। ইটস এ হলিস্টিক প্রোগ্রাম। এর ভিতরে তো আমাদের অনেক তরফ থেকে বলা হয়েছে যে মানে 31 দফাদের মধ্যে তো আমরা লিমিটেড না, এখানে জনগণের আরও যদি থাকে আমাদের কনসালটেশনে তারা ফি দিতে পারে, হইলে আমরা আরও দফা ইনক্লুড করবো। সো ইটস এ ডিসকাশন উইথ দি কান্ট্রি দ্যাট উই আর হ্যাভিং, পলিসি বেসড ডিসকাশন, কীভাবে আমরা দেশের সবাই মিলে আমরা এগিয়ে যেতে পারি, মানে দেশের উন্নয়নের ব্যাপারে সবাই অংশীদারিত্ব, ওনারশিপ নিশ্চিত করা, এবং এভরি পার্সন হ্যাজ এ রাইট টু ইনপুট মানে ইনটু দ্যাট প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট মানে প্ল্যান ফর দ্য ফিউচার। আরেকটা জিনিস হচ্ছে দেশে আপনাদের যে বিগত দুটো ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, ডাকসু এবং জাকসু,
তো সেই দুটো নির্বাচনে ছাত্রদল বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে একটি খুবই সুসংগঠিত দল হিসাবে জনগণ দীর্ঘদিন যাবৎ দেখে এসেছে, কিন্তু সর্বশেষ জুলাই বিপ্লবের পরে এবং জুলাই বিপ্লবে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তারা লিডও দিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই ফলাফলটা প্রত্যাশিত হয়নি। তো এই নির্বাচনের ফলাফল নিয়ে কিছু বিচ্ছিন্ন বিতর্ক থাকলেও জনগণ বিশ্বাস করে দৃঢ়ভাবে যে এটা মোটামুটি মোটা দাগে সুষ্ঠু নির্বাচনই হয়েছে। তো সেই জায়গা থেকে জাতীয় নির্বাচনে আসলে আপনারা এই গ্যাপগুলোকে কিভাবে সমন্বয় করবেন? কারণ কিছু কিছু ক্ষেত্রে এই যে পাবলিক পারসেপশন হচ্ছে যে বিএনপি কিছু নেতাকর্মীদের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের অনিয়ম করে, চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত, এই ব্যাপারগুলো আসলে যতটা না পাবলিক পারসেপশন ততটা কিন্তু বাস্তবে না, অনেক কম হয়। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক জায়গায় অভিযোগ আসছে কিন্তু ঘটনা সঠিক ছিল না, কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু জনগণকে বিশ্বাস করানোর জন্য নতুন প্রেক্ষাপটে ছাত্র সংসদ নির্বাচনের পরে আপনারা কিভাবে এটাকে এনশিওর করবেন? দেখেন, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনস অ্যান্ড জেনারেল ইলেকশনস আর টু ডিস্টিংক্ট থিংস। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রছাত্রীদের ব্যাপারে বিভিন্ন বিষয় আছে, ক্যাম্পাস ভিত্তিক, এটা ক্যাম্পাস ভিত্তিক নিরাপত্তা হোক, ক্যাম্পাস ভিত্তিক ক্যান্টিনের খাওয়া দাওয়া হোক, সম্মান নিয়ে ক্যাম্পাস ভিত্তিক পরিবেশ হোক, তো ইটস লিমিটেড টু দ্যাট। তো স্টুডেন্টস ইউনিয়নের একটা ইলেকশন দিয়ে জাতীয় ইলেকশনের মাপ, যেটা জনগণের দ্বারা নির্ধারিত, দেশের মানুষের দ্বারা নির্ধারিত, ইট ইজ এ ফার বিগার থিং দেন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন। তো এখানে হ্যাঁ কিছু তো অনিয়ম হয়েছে, ত্রুটি ছিল প্রসেসে, বাট ইয়েস দে হ্যাভ গট মানে ওভারওয়েলমিংলি দে ওয়ান। আমাদের লিডার হতে এটা ওদেরকে কনগ্রাচুলেটও করছে। জি। সো এইটা যে একটা পজিটিভ চেঞ্জ ইন আওয়ার পলিটিক্স বা গ্রেসিয়াস চেঞ্জ যেটা হয়, তো ওগুলো তো একটা ভালো চেষ্টা। আমরা যে প্যানেলও দিয়েছি, ভালো প্যানেল দিয়েছিলাম, সময় পাইনি ওরা। শিবিরের এরা মানে যে প্যানেলটা ছিল ওরা তো অনেকদিন ধরে কাজ করতেছে। সো ইউর আপ এগেইনস্ট সাম চ্যালেঞ্জেস, তো এটাই তো রিয়ালিটি অফ ইট। আপনি পারসেপশনের ব্যাপারে বলছেন, পারসেপশনের ব্যাপারে ধরেন কিছু লোকজন প্রপাগান্ডার মাধ্যমে, এই যে প্রপাগান্ডার পথ যারা বেছে নেয়, দে ট্রাই টু ডেন্টার ইমেজ। হ্যাঁ, কোনো ক্ষেত্রে মেবি দে ওয়ার সাকসেসফুল আ লিটল, বাট এটা একটা মাইনার কম্প্রোমাইজ স্টুডেন্ট ইউনিয়নে। কিন্তু ম্যাস লেভেলে আপনি প্রপাগান্ডা করে পার হয়ে যাবেন সব জায়গায়, দ্যাট ইজ নট পসিবল। বিএনপি হচ্ছে একটা কনফিডেন্ট রাজনৈতিক দল, বিএনপি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি বলেই রাজনীতি করে, বুঝছেন? আমি অন্য বিএনপি হাজার নির্যাতনের মধ্যেও বিএনপি বলছে বিএনপি, যে বিএনপি বলছে সেই বিএনপি বলছে, যে ছাত্রদল করছে সে ছাত্রদলই বলছে। সে ছাত্রদলের আব্দুল কাদের হিসাবে পরিচয় দিয়েছে যে ছাত্রদল করে, গিয়ে অন্য জায়গায় বলছেন আমার নাম ফজলুল কাদের, বুঝছেন? আব্দুল কাদের গিয়ে ফজলুল কাদের হয়নি, অন্য জায়গায় গিয়ে অন্য পার্টি করে, সে বিএনপি। তো বিএনপি কনফিডেন্স ভিত্তিক রাজনীতি করে, তার নিজের সাইনবোর্ড দিয়েই রাজনীতি করে, এবং কোনো মানে আপনার ওই আন্ডারগ্রাউন্ড নমুনার রাজনীতিতেও বিশ্বাস করে না, ওপেন রাজনীতিতে বিশ্বাস করে। সো বিএনপি মানুষের সাথে সম্পৃক্ত আছে, এবং রিসেন্ট যে পোলিং কিছু দেখলেন, আমাদের দেশে তো ধরেন কনসিস্টেন্ট পোলিংয়ের অভাব আছে, বা পোলিংয়ের লেজিটিমেসি নিয়েও প্রশ্নটি থাকে, বাট তারপরে যা বের হয়েছে এগুলো স্যাম্পল সাইজ তো দেশব্যাপী না, মানে হোয়াট এভার ইট ইজ, তারপরে তো বিএনপি অনেক পজিটিভলি আলহামদুলিল্লাহ মানুষ বিএনপিকে অ্যাকসেপ্ট করতেছে। তো ছাত্র রাজনীতি আর ন্যাশনাল রাজনীতি ইজ নট দি সেম থিং। তাহলে তো পাকিস্তানের জামাতে ইসলামী ক্ষমতায় থাকতো। আপনি যদি পাকিস্তানের ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন, প্রত্যেকটাতেই শিবিরের যে ইকুইভ্যালেন্ট জমিয়তে তালাওয়া, তারা ভেরি স্ট্রং, দেখবেন এভরি ইলেকশন। ওখানে পিপিপি, মুসলিম লীগের ছাত্র মানে স্টুডেন্ট উইং এগুলো পাত্তা পায় না তেমন। তো ন্যাশনাল ইলেকশনে কি জামাত পায় সিট? তাই না? তো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন, national elections are two distinct things. But yes, party complacency, we cannot be complacent. We cannot take anything for granted. এটা জাস্ট বিএনপির জন্য না, এটা সব রাজনৈতিক দলদের জন্য। 5th অগাস্টের রেভলিউশনটা কি দেয়? শিক্ষা দেয়। শিক্ষা দেয় আমরা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তি আমরা সব সজাগ এবং এক, and দুই, we should not be complacent with the demands of the people, এবং মানুষকে নিয়ে খেলাধুলা করা চলবে না।
চলবে। তো এইটা বিএনপি ভেরি মাচ মানে ধারণ করেই, মানে বিএনপি অনেস্ট এবং ইন্টেগ্রিটির রাজনীতি প্রমোট করে, আমাদের লিডারশিপও তা করেন। হ্যাঁ, কিছু তো স্বাভাবিকভাবে একটা বড় দল, সব দলেই আছে মাইনার কম্পোনেন্টস তো অফ মানে সার্টেন এলিগেশনস তো আছে, যেগুলো তো আমরা অ্যাড্রেস করতেছি যতটুকু সম্ভব পারতেছি। উই আর নট ইন গভর্নমেন্ট, রিমেম্বার। বিএনপি তো পুলিশকে বলতেছে না অ্যারেস্ট করিয়েন না, জি, চাঁদাবাজ পান, এটা তারেক রহমান সাহেবেরই নির্দেশ আছে, চাঁদাবাজ পান ইউ অ্যারেস্ট টিম, এটাকে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। ডাকাত পান অ্যারেস্ট টিম, এটাকে জিজ্ঞাসা করতে হবে। তো জিজ্ঞাসা করলে তাহলে তো সরকারি ঠিকটা, জি, তো সেখানে মনে করেন পলিটিক্যাল পার্টির সাথে কনসাল্ট করে অ্যারেস্ট করতে হবে। জি, তো ডু দ্যাট, ডু ইউর জব। আপনি যেমন বললেন যে আমি গত 3 মাস আগে আমি আমাদের যে আমির হোসেন মোহাম্মদ চৌধুরী সাহেব আমাদের বাংলাদেশে ওনার সাথে সাক্ষাৎকারে উনি যেমনটা বলছিলেন যে প্রায় 8,000 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, অনেক ক্ষেত্রে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, অনেক ক্ষেত্রে অভিযোগের ক্ষেত্রে বহিষ্কার করা হয়েছে, যেটা স্বাধীনতার পরে কোনো দল কখনো এইভাবে এত ব্যাপকভাবে নেয়। তো আপনার সরকারে নেই, আপনাদের তো সরকারের ওই ব্যাপারগুলো দেখার সুযোগ নাই, তো ওইগুলো অ্যাপ্রিসিয়েট করতে হবে। মানে মানে চেষ্টা তো অবশ্যই সবসময় থাকে, মানে ওইগুলোর জন্য তার রাজনৈতিক দলে বা বিএনপির মতো রাজনৈতিক দলে কোনো টলারেন্স গ্রো করবে না, যা ক্রিমিনালিটিকে জায়গা দিয়ে দিব, প্রশ্নই আসে না। বাট ইট ইজ দি ওনার্স অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে টু টেক স্ট্রং পজিশনস এগেইনস্ট দ্যাট। এটা তো কোনো দলের উপর চাপিয়ে দিতে হবে না। মানে এখানে গভর্নমেন্ট is the ultimate, মানে the buck stocks with the government. তো এখানে গভর্নমেন্ট আপনার এই উদ্যোগ নিতে হবে এদেরকে অ্যারেস্ট করার। জি, আরেকটি কোশ্চেন হচ্ছে জনাব হুমায়ুন কবির, আপনি তো সিলেটের কৃতি সন্তান এবং আপনার এলাকার জনগণ, আমি আমাদের মিডিয়া কর্মী হিসাবে যে খবর নিয়েছি, এলাকার জনগণ আপনাকে আগামী নির্বাচনে এলাকার জনপ্রতিনিধি হিসাবে দেখতে চায়। সো এলাকার জনগণের আশা প্রত্যাশা বা তাদের এক্সপেকটেশনের উপরে আপনি কি আগামীতে এই ধরনের কোনো চিন্তা করছেন কিনা? ইনশাআল্লাহ এলাকার জনগণে তো আপনাকে চায়, আমি এলাকায় খবর নিয়ে দেখেছি। ইনশাআল্লাহ সিলেট 2 আসন, জি, যে আপনার এলাকার জনগণ দেখতে চাইলে দেখবে ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, আপনি অবশ্যই তাদের ইয়ের প্রতি সম্মান দিবেন এবং দল যদি অবশ্যই আমার এলাকার উন্নয়নে অবশ্যই আমি ভূমিকা রাখবো এবং ভূমিকা রাখতে আগ্রহ সব, মানে তো এটা তো মানে এটা তো প্রশ্নেরই মানে ইয়ে হয় না, মানে যোগ্য হয় না, মানে আই উইল, এটা তো কোনো নিঃসন্দেহ করবো। এবং ইনশাআল্লাহ আর যেহেতু রাজনীতিতে আছি তো ইলেকশন করা তো স্বাভাবিক জিনিস, মানে ওখানে অস্বাভাবিক তো আর কিছু নাই। তো ইনশাআল্লাহ সময় আসো, তফসিল ঘোষণা করো সরকার, বাকি সব। সর্বশেষ কোশ্চেনটি আপনার কাছে, যে এখানে আপনি জানেন যে বাংলাদেশে ককাস ছিল এক সময়, জোসেফ ক্রাউলি বাংলাদেশ ককাসে কাজ করতো, তারপরে যুক্তরাষ্ট্রের ককাস আছে, এবং গতকালকে তাদের এখানে একটি বিশাল প্রোগ্রাম হয়েছে। তো সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মহোদয় ছিলেন, আরো অন্যান্য কূটনীতিকবৃন্দ ছিলেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলটি সবচেয়ে বড় দল বাংলাদেশে, তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি। তো ভবিষ্যতে এই বাংলাদেশি ককাসকে আরো কিভাবে মোর এম্পাওয়ার্ড করা যায় সেই ব্যাপারটাতে আপনি কি বলবেন? না, আমরা ককাসদের সাথে কাজ করতেছি। এখানে তো দেখেন দিস ইজ অনেক গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। আমরা কিন্তু বিএনপির প্রতিনিধি দল আসেনি, আমরা আসছি গভর্নমেন্টের প্রতিনিধি দল। জি, অ্যাবসলিউটলি। তো এখানে গভর্নমেন্টের প্রতিনিধি দলের হেড কে? প্রধান উপদেষ্টা। হ্যাঁ, তো প্রধান উপদেষ্টার সাথে কথা বলা, উনি কোনো কথা বলছে আমাদের বাইরে বা আমাদের ইন্টারেস্টের বাইরে, তো দল হিসাবে আমাদের ওই ফোকাসের সাথে এনগেজমেন্ট আছে। বাট দিস ইজ আ গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। তো আমরা তো আসছি গভর্নমেন্টের প্রতিনিধি বলে। তো গভর্নমেন্টের প্রতিনিধি দল হিসাবে the interim head of the government represents the viewpoints of all of us এবং দেশে এই ভিউপয়েন্টের এক্সচেঞ্জ করতে চাইছে। তো অ্যাজ দ্য হেড অফ গভর্নমেন্ট উনি এক্সচেঞ্জ করেছেন। এবং এর বাইরেও ধরুন এগুলো কিছু গভর্নমেন্ট এঙ্গেজমেন্ট আছে, এর বাইরে কিন্তু আমাদেরও অনেক এঙ্গেজমেন্ট ছিল। আমরা আমাদের অনেক করছি, আমাদের রাজনৈতিক দল হিসাবে অনেকের অনেক ইন্টারেস্ট, এবং স্টেট ডিপার্টমেন্ট থেকে সিনিয়র পলিসি অ্যাডভাইজার মিট করছি। তারপরে এখানে ব্যবসায়িক সমিতির হেডগুলো আসছে, আসলে সাথে সাক্ষাৎ করছে।
তারপরে আপনার ওই যেমন ইউএস মিনারেলস ফোরাম, তারপরে আপনার বিজনেস কাউন্সিল অন ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এর প্রেসিডেন্টও আসছেন। তো অনেকের সাথে আমরা বাইরে আমাদের কথাবার্তা হয়েছে। It's telling us interest in knowing the future government of Bangladesh. তো তারা মনে করতেছে যে আমরা এই গভর্নমেন্ট ফর্ম করবো নেক্সট। তো আমরা ফর্ম ওই ইয়ে থেকে প্রকাশ করতেছে ইচ্ছা, আমাদের আগ্রহ আমাদের সাথে দেখা করার। সো উইভ এনগেজড অ্যান্ড উই উইল কন্টিনিউ টু এনগেজ। এই ভিজিট তো একটা পারপাসে হয়েছে, একটা ইন্টারন্যাশনাল ফেসিং ভিজিট, ডেলিগেশন টু দ্য মানে ইউএন জেনারেল অ্যাসেম্বলি। তারপরে তো আমরা বায়োলেট্রালি আমাদের দলের পক্ষ থেকে তো আরও আসা যাওয়া তো আর হবে। এবং আর প্রধান উপদেষ্টা গতকালকে জাতিসংঘে যে ভাষণটি দিয়েছে, সেই ভাষণে আপনারা সন্তুষ্ট? আপনাদের যে দেশের আগামীতে যে ডিমান্ড বা নিড, সেই ব্যাপারগুলো তো উনি অ্যাড্রেস করেছেন, রাইট? যেমন প্রবাসীদের দাবি দেওয়া নিয়ে উনি কথা বলছেন, ইলেকশনের ব্যাপারে তো পরিষ্কার বার্তা তো আছেই, মানে ইলেকশন তো আর হবে ফেব্রুয়ারিতে, তো আসছে। তারপরে ওনাদের কী কী করছেন প্রোগ্রাম, তো এখানে গভর্নমেন্টেরও কন্টিনিউটি, তো কিছু জিনিস ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কন্টিনিউটি রাখবো। তো উই উইল ডু দ্যাট। সো উই আর স্যাটিসফাইড। এবং উনি বাংলায়ও দিয়েছেন ওনার ভাষণ। জি, বাংলা তো আই থিঙ্ক it is good. I think the message that Bangladesh is a place that is moving forward. এটা মোটামুটি আসছে এবং নিউ বাংলাদেশ নিয়ে আমরা পোস্ট 5th অগাস্ট আশাবাদী, রেভলিউশনের পরে আমরা আশাবাদী হতে পারি, ওইটা মোটামুটি আসছে। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আপনি এত ব্যস্ততার মাঝেও বাংলা ভিশনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সকল শ্রোতাদেরকে অনেক আন্তরিক ধন্যবাদ। এবং এই চ্যানেলটি আমাদের মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সাহেবের, তো ওনার আত্মার মাগফিরাত আমরা কামনা করি এবং আপনাকে আমাদের বাংলা ভিশন পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।